বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি জীবনানন্দ দাশের এই কবিতার লাইন জানে না এমন বাঙালি হয়তো আর নেই কেউ। কিন্তু তারপরেও এই কবিতার লাইনে আপত্তি জানিয়েছে সিবিএফসি। ঠিক কবিতার লাইনে নয়, আপত্তি জানিয়েছে হচ্ছে সৌম্য সেনগুপ্তর সিনেমা আমাদের বাংলার মুখ আমি দেখিয়াছি নিয়ে। নমস্কার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। বাংলা ভাষা নিয়ে এক সিনেমা তৈরি হয়েছে, সেই সিনেমা নিয়ে কিসের এত আপত্তি জেনে নেব পরিচালক সৌম্য সেনগুপ্তর কাছ থেকে। নমস্কার। প্রথমে এই বাংলার মুখ আমি দেখিয়াছি তথ্যচিত্রটি হলো ভারতে হিন্দি ইম্পেরিয়ালিজমের ওপরে প্রথম সিনেমা, এবং এই ছবিতে দেখানো হয়েছে যে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে একটা দীর্ঘ লড়াই, সেই লড়াইকে এই তথ্যচিত্রে দেখানো হয়েছে। সাথে দেখানো হয়েছে যে তামিলনাড়ুতে প্রায় 60-62 থেকে 1965-66 পর্যন্ত যে হিন্দি ইম্পেরিয়ালিজমের এগেনস্টে একটা মাস প্রোটেস্ট হয়েছিল, সেটা দেখানো হয়েছে। এবং এর সাথে রয়েছে যে CN আন্নাদুরাই, M করুণানিধির মতো অহিন্দি জাতির যে মহান নেতা, তাদের যে পলিটিক্যাল ইম্পর্টেন্স, তাদের ওখানে হিন্দি ইম্পেরিয়ালিজমের ওপরের মানে এগেনস্টে যে মানে লড়াইটা রয়েছে, সেটা কিন্তু এই ছবিতে দেখানো হয়েছে। এবং এর সাথে দেখানো হয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপি কিভাবে চক্রান্ত করে পশ্চিমবাংলাকে ভাঙতে চাইছে। যেমন আমি আপনাকে একটু খুলে বলছি বিষয়টা, যে পশ্চিমবঙ্গে বিজেপির যে নির্বাচিত বিধায়করা রয়েছেন, তারা পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে ভাঙার পক্ষে তারা সওয়াল করছেন। এটা কি ভারতের অন্য কোনো রাজ্যে সম্ভব, বা পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব, যে সেই মাটি থেকে যে বিধায়করা প্রতিনিধিত্ব করছেন, যে ভোটাররা ওই মাটির ভোটার, তারা তাকে ভোট দিয়েছে, সেই মাটিকেই দ্বিখণ্ডিত করার জন্য ওনারা সওয়াল করছেন। এই বিষয়টা নিয়ে তথ্যচিত্র সমালোচনা করা হয়েছে। সাথে সমালোচনা করা হয়েছে বিজেপির এনআরসি নীতি নিয়ে। এই এনআরসি নীতির ফলেতে আসামেতে প্রায় 17 লক্ষ বাঙালি আজকে ভিটেমাটি ছাড়া। সেই সমস্ত রেফারেন্স, ধরুন এনআরসিতে কত মানুষ মারা যাচ্ছে, কিভাবে মারা গেছে, এরকম প্রচুর মানুষ রয়েছে যে যে সুইসাইড করেছে। তো এই বিষয়গুলো নিয়ে যখন ক্রিটিসিজম আছে, তখন আমার ছবিটাকে সেন্সর বোর্ড থেকে আটকে দিচ্ছে। এবং অদ্ভুতভাবে আমি আরেকটা পয়েন্ট আপনাকে বলে দিচ্ছি, যে এই যে সেন্সর বোর্ড সিবিএফসি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এদের কাছে ছবি জমা দেওয়ার পরে যখন ছবি স্ক্রিনিং হয়, স্ক্রিনিং এর পর থেকে কিন্তু ওনারা আমাকে ছবিটাতে কি আছে, কেন ছবিটা আটকানো হচ্ছে, সেই বিষয়তে কিন্তু কোনো রিটেন বা মৌখিক কোনো তথ্যই আমাকে জানাননি। আমাকে বলেছেন যে কলকাতার অফিস থেকে এটাকে রিজেক্ট করা হয়েছে এবং এটা হেড অফিসে পাঠানো হলো ফর রিভাইজিং কমিটির কাছে ছবিটাকে পাঠালো। তো কেন আমার ছবিটাকে আটকালো? একটা প্রশ্ন আছে এখানে সমাজে, এই ছবিটার ঠিক কোন জায়গায়, মানে কোন কাট বাদ দিতে বলেছে, কিংবা কোনো ডায়লগ বাদ দিতে বলেছে, কিংবা নির্দিষ্ট কোনো জায়গা, সেই বিষয়ে কিছু বলেছে কি? না, এই ছবিটাতে কিন্তু কোনো কাট দিয়েছে বা কোথাও কোনো মিউট দিতে বলেছে, এরকম কিন্তু কোনো কিছু আমাকে জানায়নি। ওরা সিবিএফসি থেকে আমাকে বলা হয়েছে, যেটা ভার্বালি আমাকে বলেছে, যে ওনারা ছবিটা দেখেছেন, ছবিটা দেখার পরে ওনাদের যে কমিটি রয়েছে, সেই কমিটি মনে করেছেন এই ছবিটাকে সেন্সরশিপ দেওয়া যাবে না। এবং কেন দেওয়া যাবে না, কোন কথাতে, কোন জায়গাতে, কোন শব্দে সমস্যা, সেই সংক্রান্ত কিন্তু কোনো তথ্যই আমাকে জানানো হয়নি। এবং সেই কারণে আমি সিবিএফসি চেয়ারম্যান প্রসূন যোশীকে একাধিকবার ইমেল করেছি, সিবিএফসির যে সিইও তাকে একাধিকবার ইমেল করেছি, কলকাতার যে রিজিওনাল অফিসার সুশ্রুত শর্মা, সেই ভদ্রলোককেও আমি একাধিকবার আচ্ছা, মেল এই করেছি। সুশ্রুত শর্মা যার কথা বললেন, ইনি কি বাংলা জানে না তো? দেখুন, সুশ্রুত শর্মার সাথে যখন আমার কথা হয়, তো ওনার সাথে আমি বাংলা ভাষাতে উনি কথা আমার সাথে বলেননি, উনি হিন্দিতেই কথা বলছিলেন। এবং বিষয়টা যেটা হচ্ছে, উনি ছবির মান নির্ধারণ করেন, কোন ছবিটাকে সার্টিফিকেট দেওয়া হবে কি হবে না, কিন্তু ভাষাটা উনি বোঝেন বলে তো আমার মনে হলো তো না। বাংলা ভাষা যদি উনি না জেনে থাকেন, তাহলে সেই অর্থে দাঁড়িয়ে উনি কি করে ছবির মানটা বুঝবেন, কিংবা ছবির ছাড়মর্ম কিংবা বিষয়বস্তু কি করে বুঝবে? তো একটা মানে সেই বোবাদের সিনেমা দেখার মতন একটা ব্যাপার হয়ে গেল। দেখুন, এই বিষয়টাই আপনি যেটা বললেন, এই বিষয়টাই কিন্তু আমার ছবিতে তুলে ধরা আছে একটু অন্যভাবে। এই যে ধরুন, বিজেপির যে মতাদর্শে চলছে এখন বর্তমান যে সিবিএফসি, তো এই শুধু সিবিএফসি নয়, সমস্ত সেন্টারের কেন্দ্র সরকারের যা কিছু, সেটা তারা কিন্তু এই হিন্দির মাধ্যমে এখন পরিপূর্ণ করে দিচ্ছে শিক্ষাক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে বিভিন্ন সমস্ত জায়গায়। জায়গাতে।
এবার আমার ছবিতে এই বিষয়গুলো কিন্তু দেখানো হয়েছে যে ধরুন একটা কেন্দ্র সরকারের মানে কেন্দ্র সরকারি একটা ব্যাংকে যখন একজন পশ্চিমবঙ্গের গ্রাহক পরিষেবা চাইতে যাচ্ছে, তখন বলছে যে হিন্দিতে কথা বলুন, আমি বাংলাটা বলবো না, সেটা হিন্দিতেই বলছে। কিন্তু যখন এখানে ধরুন কেন্দ্রের যে অফিসগুলো রয়েছে সেগুলো যখন ধরুন মানে আমাদের মানে আবার তারপরে ধরুন মানে রেলের মধ্যে রেল পুলিশে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই অধিকাংশই হিন্দিতে কথা বলে। তো হিন্দি কথা বলুক সেটা নিয়ে আমার আপত্তি নেই, তাকে তো লোকাল ল্যাঙ্গুয়েজেও পরিষেবা দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, ধরুন কমিউনিকেট করতে পারবে হ্যাঁ আমাদের হ্যাঁ সাথে যেমন তাহলে। ধরুন যদি জেলার মানুষ ধরুন তেহট্ট, হুম। নদিয়া, বনগাঁ, হ্যাঁ ডায়মন্ড হারবার, এখানকার বাঙালি তো হিন্দি নাও জানতে পারে এবং তার অবশ্যই। জানার তো কোনো প্রয়োজনও নেই। তো তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজে পরিষেবা দেওয়া হবে না কেন, এই বিষয়টা নিয়ে কিন্তু ছবিতে ক্রিটিসিজম ছিল। এবং আমার সাথে মানে সিবিএফসির মধ্যে যে জিনিসটা হলো যে যিনি রিজিওনাল অফিসার তিনি আমার সাথে হিন্দিতেই কথা বলছিলেন, ম্যাক্সিমাম টাইমে ইংলিশেও খানিকটা বলছিলেন, কিন্তু আমার ভাষাটা উনি জানেন না। অথচ উনি বাংলা ছবির মান নির্ধারণ করছেন, উনি বাংলা ছবির মান কিন্তু উনি নির্ধারণ বাংলা করছেন। ভাষা জানেন না। জানেন না। মানে এটা একটা খুব আমার হাস্যকর সাথে ব্যাপার উনি আর কি। বলেননি, আমার সাথে উনি বলেননি, হুম। হয়তো জানতেও পারেন। তো এই কিন্তু প্রশ্নটা তো মানে তোমার করা উচিত ছিল তখন, যে আপনি কি বাংলা জানেন, কিংবা বাংলা না জেনে একটা মানুষ কিভাবে বাংলা ছবির মান নির্ধারণ করবে? এবং এই বিষয়টা তো মানে চলেই আসছে, মানে এই ধরনের জিনিস এই যে শুধুমাত্র সিবিএফসির মধ্যে নয়, এটা বিভিন্ন মানে কলকাতার বা পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রের যা যা কিছু সমস্ত কিছুর মধ্যেই এই জিনিসই হচ্ছে। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে পড়লো, আগের দিন যখন আমরা আড্ডা দিচ্ছিলাম, মানে এই ছবির যে খরচ, যে ক্রাউড হুম। ফান্ডিং, মানে যেটা নিয়ে তুমি বলছিলে যে বিভিন্ন রাজ্য থেকে এর জন্য একটা ফান্ডিং এসছে, এবং শুধু বাঙালি না, বিশেষ করে দক্ষিণ ভারত থেকে তামিল, তেলেগু, কন্নড় এরা একটা ফান্ডিং করেছে, মানে এই বিষয়টাকে একটু খুলে বললে ভালো হয়। এই ছবিটা হচ্ছে এই বাংলার মুখ আমি দেখিয়ে আছি তথ্যচিত্রটা হলো একটা ক্রাউড ফান্ডেড ডকুমেন্টারি। এবং ধরুন প্রথমে যখন আমি ছবিটা মানে বানাবো ঠিক করি, তো তখন আমি কিছু প্রযোজকের সাথে কথা বলি। প্রাথমিকভাবে প্রত্যেকেই বলেন যে হ্যাঁ এই ছবিটা তো খুব ভালো হবে, আমরা করব, কিন্তু কিছুদিন পরে তারা আর এই ছবিটাকে করে মানে মানে ইনভেস্ট করতে চায় রেসপন্স না করেনি। ছবিটাতে। তো তারপর আমি ছবিটা বানাতে শুরু করি আমার নিজের মতো করে, তখন আমি ক্রাউড ফান্ডিং কল করি। এবারেতে বিষয়টা হলো যে এই ছবির ধরুন আমার শুটিং চলছে, এডিট চলছে, হুম। কিন্তু আমার কাছে যেরকম রসদ আসছে আমি সেই আচ্ছা। অনুযায়ী ছবি কমপ্লিট হুম। করছি। তো এটাতে যে ক্রাউড ফান্ডিং অ্যাপিল করা হয়েছিল তাতে অদ্ভুতভাবে বাঙালিরা ডোনেট করেছে, তামিল জাতি ডোনেট করেছে, মালায়ালামরা করেছে, কন্নড়রা করেছে, মারাঠি করেছে, তেলেগুরা করেছে। এবং সেটা ধরুন কেউ ১ টাকা দিয়েছে, কেউ ৫০ টাকা দিয়েছে, কেউ ১০০ টাকা দিয়েছে, কেউ ২০০ টাকা দিয়েছে। কিন্তু টাকার অঙ্কটা বড় কথা নয়। অবশ্যই নয়, হ্যাঁ। তাদের যে এই যে সহযোগিতা, এই সহযোগিতা কিন্তু আমাকে এই যে হিন্দি ইম্পেরিয়ালিজমের এগেনস্টে বা হিন্দি ইম্পেরিয়ালিজমকে দেখানোর জন্য ভারতে এই যে প্রথম তথ্যচিত্র, সেইটা আমাকে বানাতে উৎসাহী করেছে। তো কোথাও একটা জিনিস মনে হয় যে, ঠিক পণ্ডিত নেহেরুর যে আইডিয়াটা, মানে ভাষা, প্রত্যেকের তো, ভারত তো বহু বহু ভাষার দেশ, এবং বহু ভাষা, বহু মত, বহু রকমের আমাদের সংস্কৃতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে হয়তো এই জিনিসটাকে উঠে আসছে কোথাও, যে তামিলরা চাইছে না কন্নড়ের উপর তাদের ভাষা চাপিয়ে দিতে, কিংবা তেলেগু চাইছে না তাদের উপর তামিলের ভাষা চাপিয়ে দিতে। ঠিক সেরকম ভাবে প্রত্যেকে নিজের সহ অবস্থানে নিজের ভাষা, নিজের সংস্কৃতিকে বজায় রেখে, যেটা আমরা ছোটবেলায় পড়েছি যে ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে ভারতের মূলগত ঐক্য কিংবা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই জিনিসটাকে খুঁজে পেয়েছো? দেখুন বিষয়টা হচ্ছে যে প্রথমেই ছিল যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো এই যে ভারতবর্ষের এই যে স্টেটস কালচার, মানে ভারত ইউনিয়ন অফ স্টেট, হ্যাঁ যেটা বলা ভারত যায় তো কথায়। যুক্তরাষ্ট্র, ধরুন বিভিন্ন জাতি, বিভিন্ন ভূখণ্ড মিলিত হয়ে একটা ভারত মানে যুক্তরাষ্ট্র গঠন করেছে। তো সেখানে তামিল ল্যান্ডে তামিলরা তামিল ভাষা বলবে, তেলেগু ল্যান্ডে তেলেগুরা তেলেগু ভাষা বলবে, কন্নড় ল্যান্ডে কন্নড়রা কন্নড় মানে কন্নড় ভাষা বলবে, এই বাংলাতে বাঙালিরা বাংলা ভাষা বলবে। তেমনি হিন্দুস্তান যে জায়গাটি, হিন্দুস্তানি যারা তারা হিন্দি ভাষা বলবেন। এটা তো মানে এটাই যেটা তো আমরা সাধারণ ইউপি, ব্যাপার। বিহার, যে ঝাড়খণ্ডে যায় না, হুম, গো এটাই বলা তো হয়, যেটা আমরা বলে থাকি এটা তো আর কি। সাধারণ ব্যাপার। যার মাটির ভাষা সে সেখানে সেই ভাষাই বলবে। এবং এই সমস্ত জায়গাগুলো জুড়ে তৈরি হচ্ছে এই একটা ইউনাইটেড ভারত। হুম। এবার সেখানে আমার ভাষার উপরে অন্য ভাষা কেন চাপিয়ে দেওয়া হবে? কোনো ভাষার দেখুন আমি কোনো ভাষারই বিরুদ্ধে নই। প্রত্যেকটি ভাষারই গুরুত্ব রয়েছে, এবং এই যে ধরুন হিন্দি বলুন বা বাংলা বলুন, তামিল বা তেলেগু, প্রত্যেকটাই কিন্তু ভারতের যে শিডিউল 8 ল্যাঙ্গুয়েজ, মানে সেই 22টা ভাষার মধ্যে রয়েছে। এবং এছাড়াও ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি যে গোটা ভারতবর্ষের মধ্যে যদি এমন
একজন ব্যক্তিও থাকেন তিনি নির্দিষ্ট কোনো একটা ভাষায় কথা বলেন, তার ভাষাকেও গুরুত্ব দেওয়া উচিত। তো অবশ্যই গণতান্ত্রিক অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার। কারণ আমাদের ভাষার- রাষ্ট্র আইনে কিন্তু সঠিকভাবে এটা মেনশন করা নেই যে এটা ভারতের জাতীয় ভাষা কিংবা হিন্দি ভারতের জাতীয় ভাষা, এটা কিন্তু কোথাও বলা নেই। ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো দেবনাগরী স্ক্রিপ্টে হিন্দি এবং ইংরেজি। এবার ধরুন প্রচুর মানুষ রয়েছে যারা জানে যে রাষ্ট্রভাষা হিন্দি, হ্যাঁ, এটা মুখে মুখে, মানে এটা একটা এটা মুখে মুখে এটা মানে হ্যাঁ, প্রচার আর কি, মুখে এটা একটা হুইসপারিং প্রচার করে করে হয়ে whispering হয়ে গেছে। গেছে। সেটা বলিউডের মাধ্যমে হুম। হতে পারে, হিন্দি উর্দু মিডিয়ার মাধ্যমে হতে পারে, যে হিন্দি রাষ্ট্রভাষা। কিন্তু এই যে হিন্দি রাষ্ট্রভাষা নয়, ভারতের কোনো ভাষাই রাষ্ট্রভাষা নয়, নয়, ভারতের কোনো রাষ্ট্রভাষাই নেই। প্রথমে মানে 14টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, হ্যাঁ। তারপরে সেটা বাড়তে বাড়তে এখন এখন 22টা 22টা ভাষা রয়েছে আর কি। হ্যাঁ, এই 22টা ভাষাই প্রধান ভাষা। ভাষা। তো সেক্ষেত্রে একের ভাষার উপরে অন্যের ভাষা কেন চাপানো হবে? প্রত্যেক ভাষারই গুরুত্ব রয়েছে। আজকে সকালের পত্রিকায় আমি দেখছিলাম যে একটা ওই বেরিয়েছিল যে পণ্ডিত নেহরুর কোনো একটা জায়গা, মানে যে একটা পেপারের অংশ মনে হয় 1965 সালের তুলে ধরা হয়েছিল মনে হয় ওই ছবিটাতে, বাংলার মুখ আমি দেখিয়েছি। এই বিষয়টা যদি একটু খুলে। বাংলার মুখ আমি দেখিয়েছি তথ্যচিত্রে একটা বিষয় তুলে ধরা হয়েছিল, মানে তুলে ধরা মানে এখানে ধরুন মানে গর্গ চট্টোপাধ্যায়ের ইন্টারভিউ তার সাথে একটা ইনসার্টস হিসেবে ব্যবহার করা হয়েছিল, যে একটা জায়গাতে যখন 1965 সালেতে যখন তামিলনাড়ুতে মানে হিন্দি ইম্পেরিয়ালিজমের এগেনস্ট একটা গণ অভ্যুত্থান হ্যাঁ, হয়েছে, গণ অভ্যুত্থান দক্ষিণ পুরো দক্ষিণ জুড়ে হ্যাঁ, চলছিল হ্যাঁ, এবং তখন এটা বলা হয়েছিল যে হিন্দি হবে একমাত্র সরকারি ভাষা, ভাষা। মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো তাতে মাদ্রাস প্রভিন্সের একজন স্কুলের প্রধান শিক্ষক উনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিলেন এর প্রতিবাদে। এবং তাতে একটা মানে পুরনো খবরের কাগজ 1965 সালের, তাতে জওহরলাল নেহেরু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এখন থেকে আর এই হিন্দি ইম্পেরিয়ালিজম থাকবে না, ভাষা ইম্পোজ করা হবে না। এবং তারপর থেকেই হলো যে ইংরাজিকে যোগ করা হলো, মানে হিন্দির সাথে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিকেও যোগ করা হলো। এই বিষয়টাই ছবিতে দেখানো মানে ছিল, যেটা আজকে একটি ইংরেজি দৈনিকে লিখেছিল বিষয়টা নিয়ে। দেখ, কোথাও একটা দাঁড়িয়ে বলছি 1947 সালে যখন দেশ স্বাধীন হয় 550-র উপর প্রিন্সলি স্টেট, মানে সবাই ভাবছিল যে একটা আমরা আলাদা আলাদা রাজা হবো, যারা রাজা ছিল আমাদের আর কি সেই সময় দাঁড়িয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা গণতান্ত্রিক পরিকাঠামো, মানে ইউনিয়ন অফ স্টেট যেটা আমরা বলে থাকি আর কি, ভারতবর্ষ যেরকম আজকে খুব গর্ববোধ করে লোকে বলতো যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তো ভারতবর্ষ সেরকম একটা ইউনিয়ন অফ স্টেট, এটা কিন্তু কোনো অস্বীকার করার জায়গা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ইউনিয়ন মানে আমাদের যে ঐক্য, এটাতে কিন্তু আঘাত হানছে। এবং এই যে ভাষার ওপর যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি চাপিয়ে দেওয়ার নীতিটা যেটা হচ্ছে, এবং তোমার সিনেমা অমর্ত্য সেনকে নিজে আগের আমরা সিনেমাটা দেখেছি এবং সেটা নিয়েও আটকে দেওয়া ছিল, পরে সেটা মনে হয় ছাড়া পায়। তো এই সিনেমাগুলো আটকাচ্ছে, কিন্তু তুমি তো এই সিনেমাটাকে ইউটিউব কিংবা অন্য কোনো মাধ্যমেও এটাকে তুমি ছাড়তে পারো এবং সেটা প্রসার করতে পারো। এই জায়গায় কনসেপ্টটা কি? দেখো, এই ছবিটার আমার প্রথম প্ল্যানিং ছিল যে এটা আমি 21শে ফেব্রুয়ারি মানে আজকের ডেটে, হ্যাঁ, ভাষা হ্যাঁ দিবস। আজকের ডেটে ছবিটা আমি কলকাতার কিছু প্রেক্ষাগৃহে ছবিটা রিলিজ করব। হুম। প্রথমে কয়েকটা সিনেমা হলে রিলিজ করব, আমার যতটুকু যেরকম সামর্থ্য থাকবে। তারপর এটা ইউটিউব বা ওটিটি পরবর্তী ক্ষেত্রে সেখানে যাবে। আর রিলিজ পাবে নাই বা কেন, মানে হ্যাঁ, এটাও তো হ্যাঁ। অবশ্যই একটা গণতান্ত্রিক অধিকার আছে। অবশ্যই অবশ্যই। এবারে সেই কারণেই আমি ছবি সেন্সর করতে পাঠিয়েছিলাম, যে সেন্সরশিপ না হলে তো আমি পাবলিক স্ক্রিনিং করতে না, পারবো না। কখনোই সম্ভব না। হ্যাঁ, তো আমি প্রথমেই চাই না আমার ছবি আমি আগে যে মানে সিনেমা করেছি সেই সিনেমা হলে চলেছে, বিভিন্ন নামী ওটিটিতে, বিভিন্ন চ্যানেলে, আন্তর্জাতিক চ্যানেলেও চলছে। তো সেক্ষেত্রে আমার ছবিটাকে এরকম ভাবে আটকানো হলো, কোনো কারণেই দেওয়া হলো না আমাকে। আমি এখনো এটা নিয়ে স্টিল আমি এটা নিয়ে মানে জিজ্ঞাসা করে যাচ্ছি যে কেন আটকানো হলো, কি কারণ? সেই কারণ কিন্তু আমার কাজে এখনো কোনো কারণ দেখেন। যে আগের দিন আরেকটা বিষয় নিয়ে মনে আমাদের কথা হচ্ছিল, তোমার আরেকটা সিনেমা আই এম জয়িতা সিনেমাটা নিয়ে কিছু আক্রমণের মনে হয় তুমি শিকার হয়েছিল অবাঙালিদের হাত দিয়ে। এই বিষয়টা কি এবং সিনেমাটার বিষয়বস্তুটা কি ছিল? আই এম জয়িতা ছবিটা ছিল আমার সেকেন্ড ডকুমেন্টারি। তো এই ছবিটা হচ্ছে যে ভারতবর্ষের যে প্রথম রূপান্তরকামী বিচারক জয়িতা মন্ডল, তার বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি। তো এই ছবিটার যেদিনকে আমি টিজার রিলিজ করি, টিজারটায় দেখানো হয়েছিল যে এই যে ট্রান্সজেন্ডার জাজ, উনি একটা মন্দিরেও গিয়ে পুজো দিচ্ছেন, আবার একটা মসজিদে গিয়েও দুয়া চাইছেন। এটা একটা সম্প্রীতির উদাহরণ। আমি সেই হিসেবেই মানে যে টিজারটা আমি পোস্ট করেছিলাম। তো যেদিন টিজারটা পোস্ট করি তার একদিন দুদিন পরে আমি যখন বাড়ি ফিরছিলাম, আমাকে বিশ্ব হিন্দু পরিষদ থেকে কিছু এরকম অবাঙালি যুবক তারা রাস্তায় ঘিরে ধরে এবং তারা আমাকে বলতে থাকে যে এরকম আমরা এই জিনিস, মানে হিন্দিতে তারা আমাকে বলে যে আমি নাকি ইসলামকে প্রমোট করছি এই তথ্যচিত্রের মাধ্যমে। কারণ তার আগে এই ছবি নিয়ে অলরেডি এক দুটো আর্টিকেল
মানে দুটো নামী সংবাদপত্রে বেরিয়েছিল, ছবিটা মোটামুটি চর্চায় ছিল। তো তাদেরকে আমি প্রিলিমিনারি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই এটা ওইরকম ব্যাপার নয়, এটা আমি কাউকেই অপমানও করছি না, কাউকে প্রমোটও করছি না, এটা একটা সিনেমা, যেটা টিজারটা আমি লঞ্চ করেছি। তো বলছে আমাকে হিন্দিতে মানে এরকম বলতে থাকে। তারপরেতে ধরুন একবার ধাক্কা মেরে চশমা ভেঙে দেয়, দিয়ে বলছে তেরে কো দেখ লেঙ্গে মার দেঙ্গে, বলে যাওয়ার সময় জয় শ্রীরাম মানে এসব বলে বাংলার তারা বুকে দাঁড়িয়ে চলে এই যাচ্ছে। সাহস। এই সাহস, এটা যাদবপুর ইউনিভার্সিটির একদম কাছেই। তা পরের দিন আমি এটাতে গিয়ে আমি থানাতে ডায়েরি করি। পুলিশ প্রাথমিক তদন্ত করেন, কিন্তু যারা করেছিল মানে তারা ওখানকার লোক কেউ ছিল না, সেই জন্য তারা অ্যারেস্টেড হয়নি। কিন্তু এটা নিয়েও পরবর্তীকালে সংবাদপত্রে খবর হয়েছিল, এই বিষয় হয়েছিল আর কি। তো এগুলো থেকে তোমার কি মনে হয় যে এই হিন্দি আগ্রাসন যেটা বাড়ছে, এবং সেটা শুধু সিনেমা নয়, সর্বক্ষেত্রে আজকে যদি শিক্ষা পরিসরে দেখি যে আমাদের একটা খুব সাধারণ একটা আমাদের আইডিয়া আছে, কনসেপ্ট আছে, এবং সেটা বাঙালি ঘরের বাঙালি ছেলে মেয়েদেরও আছে, আমাদের বাবা মায়েরও আছে অনেকের, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, থার্ড ল্যাঙ্গুয়েজও বাংলা স্থান পাচ্ছে না। মানে সেখানে একটা কোনো বিদেশি বলছে, এবং স্কুল থেকেই বলে দিচ্ছে যে কোনো বিদেশি শব্দ, বিদেশি ভাষা নিয়ে নিন, ভবিষ্যতে সুবিধা হবে। বাংলাটা বাদ, সম্পূর্ণরূপে বাদ বাংলাটা। মানে এই প্রজন্ম একটা তৈরি হয়ে গেল, কিন্তু বিগত 5-10 বছর ধরে নিতে পারি। এর পরে এরা বাংলা ভাষাটা কিভাবে চর্চা করবে? এই এই যে পয়েন্টটা তুমি বললে, তো বিষয়টা হচ্ছে যে এই দেখো আজকের দিনেতে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরাঞ্চলের বিভিন্ন স্কুলেতে, মানে বিশেষত বেসরকারি স্কুলেতেই তারা ইংরেজিকে করছে প্রধান ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে দিচ্ছে হিন্দি। মানে এটা আমাদের বাঙালি বাবা মায়েরাই তার সন্তানকে এটা একদমই করাচ্ছে, একদমই। এবং তারপরে জায়গা থাকলে তখন বাংলা। এর কারণটা কি? না, তারপরেও দিচ্ছে না, সেখানে জাপানিজ, ফ্রেঞ্চ, হ্যাঁ, জাপানি, ফ্রেঞ্চ তো বিভিন্ন জার্মান ভাষা ভাষায় শিখতেই পারে, ঢুকে কিন্তু এই যাচ্ছে, যে মানে বাংলাকে বাংলাটা বাদ। বাংলাকে যে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে, এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে এই ইম্পেরিয়ালিজম, ল্যাঙ্গুয়েজ ইম্পেরিয়ালিজম। যে মানুষের মধ্যে ইম্পেরিয়ালিজম হলো এমনই একটা বিষয় যে বুঝিয়ে দিচ্ছে যে এই ধরুন ইংরেজি বা হিন্দি মোর এলিড দেন বেঙ্গলি, ওই ভাষাগুলো শিখলে তুমি রোজগার করতে পারবে বেশি। বাংলা শিখলে কি হবে? বাংলা শিখে দুটো একটা কবিতা কনসেপ্ট, লিখবে, হ্যাঁ। আর কি করবে সে? তাকে কাজের ভাষা হতে গেলে ইংরেজি হিন্দিটাই হচ্ছে কাজের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ ইম্পেরিয়ালিজম। কিন্তু এই বিষয়টাই কিন্তু তামিলনাড়ুতে হয় না, এটাই কিন্তু কেরলে হয় না, এটা কিন্তু বিহার ইউপিতে হয় না, এটা পশ্চিমবঙ্গেতে হচ্ছে। ওই অমর্ত্য সেনকে নিয়ে মনে হয় একটা ডকুমেন্টারি, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এটা তো মনে হয় সেন্সর বোর্ডে একবার আটকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই এই ছবিটি অমর্ত্য সেনকে নিয়ে ছবি, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, ডিরেক্টর ছিলেন সুমন ঘোষ। তো ওনার ছবিটাও এই সিবিএফসি তে ছবিটা আটকানো হয়েছিল, ক্রিটিসিজম ছিল। সম্ভবত ছবিটাতে গুজরাট আর গরু আর দাঙ্গা এই তিনটে শব্দ ছিল, এই তিনটে শব্দের কারণে ছবিটাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ছবিটা ওই শব্দগুলো মিউট করে ছাড়পত্র পায়। একটা বিষয় বারবার উঠে আসছে, এটা আমি দেখেছি, যে যখন কেউ বাংলা বলছে, মানে বাংলা অবাঙালিরা বারবার একটা কথা বলছে যে বাংলা বলছো মানে বাংলাদেশি। মানে পশ্চিমবঙ্গ বাংলা আর বাংলাদেশি মানে একটা বহিরাগত একটা, সেক্ষেত্রে একটা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশি এবং মুসলিম একটা ইসলাম তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিসটা খুব সাম্প্রতিককালে ভারতবর্ষ এবং বাংলার কালচারের মধ্যে ঢুকে গেছে, এবং সেটা অবাঙালিরা বারবার করছে যে মাংস তো রাক্ষস খাতা হয়, ও রাক্ষস কা ভোজন হয়। এই বিষয়ে তোমার কি মতামত? বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, এটা খুব ভালো একটা পয়েন্ট। এই পয়েন্ট কিন্তু আমার তথ্যচিত্রে রয়েছে, এবং সেখানে একজন হিন্দিভাষী যুবক একজন বাঙালিকে শিলিগুড়ির মাটিতে বাংলাদেশি বলছে, মানে হিন্দি নেই জানতা তো বাংলা বলনা হ্যাঁ তো বাংলাদেশ যাও। হ্যাঁ, এটা হচ্ছে, এই কথাটা হচ্ছে। এই পুরো কথাটা কিন্তু ছবিতে রেকর্ড করে সিনেমার মধ্যে কিন্তু এটা রাখা রয়েছে। এবং দেখুন এই যে বাঙালিকে বাংলার মাটিতে বাংলাদেশে একবারে পররাষ্ট্রের নাগরিক বানিয়ে দিচ্ছে, এটা হলো হায়ার ফর্ম অফ ইম্পেরিয়ালিজম। তুমি এখানকার কেউই নও, তুমি বাংলা বলছো মানে তুমি বাংলাদেশি, এটা তো হিন্দুস্তান হ্যাঁ, কিন্তু এই ভারত কিন্তু হিন্দুস্তান নয়। না, হিন্দুস্তান হচ্ছে হিন্দি বলা রাজ্য বা রাজ্যের সমষ্টি, সেটাই হচ্ছে হিন্দুস্তান। কোন তামিল কিন্তু নিজেকে হিন্দুস্তানি বলে না, কেউ বলে না। কোন কন্নড় নিজেকে হিন্দুস্তানি বলে না, কিন্তু এই বাংলার মাটিতে কিন্তু বাঙালিকে
বহুদিন ধরে এটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভারত হচ্ছে হিন্দুস্তান। ভারতের সংবিধানে হিন্দুস্তান নামে কোনো শব্দই নেই। না, নেই। এত 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 বড় তাদের ক্ষমতা। আজকে ধরুন এই যে যখন যখন মানে ব্রিটিশের সাম্রাজ্য যখন ছিল, এই ব্রিটিশ সময়কার মানে ব্রিটিশ পিরিয়ডে সব থেকে বেশি কন্ট্রিবিউশন ছিল কিন্তু বাংলা থেকেই, অবশ্যই। তারপরে পাঞ্জাব। সেলুলার জেলেতে এই সেলুলার জেলে ধরুন বিপ্লবীদের যদি লিস্ট দেখেন, সেখানে সব থেকে বেশি নাম আছে বাঙালি বিপ্লবীদের, কিন্তু সেখানে বাঙালি বিপ্লবীদের নামে কোনো প্রচার কিছুই হয় না। সেখানেতে সাভারকারের সেল পুজো করা হয়, কিন্তু উল্লাসকর দত্তের নাম জিজ্ঞেস করুন, বলতে পারবে না কে ছিল উল্লাসকর দত্ত। জিজ্ঞেস করলে বলবে কোনো মুচলিখোর বাঙালি। একটা বিষয় বলি, এখানে দাঁড়িয়ে একটা বিষয় খুব বারবার আমার খটকা লাগছে, যে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী তিনিও এক আঞ্চলিক জায়গা থেকে এসছে। তার নিজস্ব মাতৃভাষা কিন্তু হিন্দি নয়, ঠিক বললাম? হুম। তার নিজস্ব মাতৃভাষা গুজরাটি। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার প্রশাসন কিভাবে এই হিন্দিকে সমর্থন করছে এবং কেনই বা এটা করছে? তার তো নিজের ভাষাও বিপন্ন হচ্ছে জায়গায় দাঁড়িয়ে। দেখুন, নিজের আমি এই পয়েন্ট একটু ডিটেলে বলছি, যে আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতৃভাষা হলো গুজরাটি। গুজরাটি, হিন্দি অবশ্যই নয়। হিন্দি অবশ্যই নয়। এবং উনি যখন গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচার করেছেন, উনি কিন্তু গুজরাটি অস্মিতা এইটার পক্ষে সেখানে প্রচার করেছেন। 2012 সালে গুজরাট হাইকোর্টের দেওয়া একটা রায় আছে যে গুজরাটে যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে সেখানেতে রাস্তার নাম লেখা ছিল হিন্দি ভাষায়। তো তাতে ওখানকার লোকাল যারা স্থানীয় মানুষ, তাদের ওটাতে অসুবিধা ছিল, তারা পড়তে পারছিল না। স্বাভাবিক ব্যাপার, ওটা গুজরাটের মাটি, ওখানেতে কেন থাকতে যাবে অন্য ভাষা। তো ওই 2012 সালে গুজরাট হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে এনি ল্যাঙ্গুয়েজ আদার দেন গুজরাটি ইন গুজরাট, দিস ইজ দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ। গুজরাটে গুজরাটি ছাড়া অন্য কোনো ভাষাই হলো বিদেশি ভাষা। কিন্তু উনি কিন্তু ধরুন যখন যখন বিহার ইউপিতে যাচ্ছেন, তখন তো উনি হিন্দিই বলছেন, কারণ সেখানকার হিন্দি, সেটা হিন্দি রাজ্য আর কি। এবার উনি হিন্দি নিয়ে বলছেন কারণ উনি যে ওনার যে আইডিওলজি, সেখানেতে তো হিন্দি হিন্দু হিন্দুস্তান এটাই মানে বলতে পারছি রাজনৈতিক স্বার্থে। 100% রাজনীতি। দেখুন, ভাষা ভাষা তো রাজনীতির সুপিরিয়র ফর্ম। অবশ্যই। ভাষা ধরুন, ভাষা দিয়ে আপনি কি বলছেন, মনের ভাব আমরা প্রকাশ করছি। তো এই ভাষা, আমি ধরুন আজকে আমার ভাষাতে কথা বলতে পারছি না বিভিন্ন জনের সাথে, আমার উপরে সে অন্য ভাষা চাপিয়ে দিচ্ছে, এটা তো আমার স্বাধীনতাতেই হস্তক্ষেপ। অবশ্যই তাই। আমি একটা ছোট্ট একটা আমার ব্যক্তিগত জীবনের ঘটনা আপনাকে শেয়ার করছি, যেটা আমি একটি ক্রেডিট কার্ড ব্যবহার করি, একটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। সেই কার্ডটি যখন আমাকে বিক্রি করা হয়, তখন কিন্তু আমাকে বাংলা ভাষাতেই ফোন করে বিক্রি করা হয়েছিল। তারপর থেকে যখনই সেই কার্ডের ধরুন পেমেন্ট মানে রিপেমেন্ট সংক্রান্ত বা অন্য কোনো তথ্য সংক্রান্ত ফোন করা হয়, গত 1 বছর ধরে কিন্তু আমাকে হিন্দিতেই ফোন করা হচ্ছে। আমি বিভিন্ন জনকে বিভিন্ন মানে ওই মানে ব্যাংকের যারা কর্মকর্তা, তাদেরকে এটা আমি ইমেলে লিখে জানিয়েছি। আমি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নোডাল অফিসারকে ইমেল করেছি। এমনকি আমি এটা ভারতের অর্থমন্ত্রীকেও ইমেল করেছি যে রিজার্ভ ব্যাংকের মাস্টার সার্কুলারে আছে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বা যে যা উপভোক্তা যে তার ভাষায় তাকে পরিষেবা দিতে হবে। অবশ্যই। কিন্তু আমার কাছে সেই পরিষেবা এখনো আসছে না, মানে গত 1 বছরের বেশি সময় ধরেও আসছে না। না, এই ঘটনা আমিও ফেস করেছি, মানে বিভিন্ন এবার ক্ষেত্রে তাহলে বলুন, ফোনগুলো যখন আসে। আমার পয়সা দিচ্ছি যখন আমি আমার ভাষাটা চাইবো। অবশ্যই। পয়সা আমার, ভাষাও আমার। আমি যেটা কথা বলতে স্বচ্ছন্দ বোধ করবো, কমফোর্ট জোন। কমফোর্ট জোন, একদমই। আমি আমার মাতৃভাষাতে আমার মাটিতে কথা বলবো। সুতরাং আমার মাটিতে আমাকে অন্য ভাষা চাপিয়ে দেওয়া হবে কেন? আমি তো কারোর বিরোধী নই, আমি তো অন্যের উপরে আমার ভাষা চাপিয়ে দিচ্ছি না, একেবারের জন্য দিচ্ছি না। তাহলে আমার উপরে কেন অন্যের ভাষা চাপিয়ে দেওয়া হবে? কবিগুরু একসময় দুঃখের সাথে তার বঙ্গমাতা কবিতায় লিখেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। আর তার উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন হওয়ার পর 17ই জানুয়ারি জনসভা থেকে বলেছিলেন, দেখে যান কবিগুরু, আজ বাঙালি মানুষ হয়েছে। আজ সেই কবিগুরুও নেই, না আছে বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তো কোথাও একটা দাঁড়িয়ে আমরা সত্যি অভাব বোধ করছি যে বাংলা এবং বাঙালির অস্তিত্ব নিয়ে। বাংলা এবং বাঙালির আগামী দিনের লিডারশিপ, আগামী দিনের নেতৃত্ব কোন জায়গায় যাবে, সেটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু এই ভাষার লড়াই চলছে এবং চলবে। ভাষা দিবসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করলাম। ধন্যবাদ।